अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পরবর্তী শুনানি দুটোর পরে শুরু হবে। ঠাকুমা, তুমি কত অবধি পড়াশোনা করেছো? আরে বাবা, আমি পড়াশোনা করিনি, ক্লাস 7 পর্যন্ত পড়েছিলাম। আর তারপরে বিয়ে হয়ে গেল তোর ঠাকুরদার সাথে। তারপর কি হলো ঠাকুমা? তারপরে আবার কি? তুই আমার ইতিহাস জানতে চাস নাকি? আরে ঠাকুমা, বলো না ঠাকুমা, তারপর কি হলো? আরে তারপরে আবার কি হবে? বিয়ের পরে আমি বাড়ির কাজকর্মে লেগে গেলাম, আর তারপরে কমলের জন্ম হলো। আরে কিভাবে সময় যেত বুঝতেই পারতাম না। তারপরে তোর ঠাকুরদা মরে গেল। তারপরে এত অসুবিধে পড়তে হলো আমাদের যে চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। একমাত্র ওই রোজগার করত। কমল তো তখন ছোট ছিল, ওকে পড়ানোর ছিল, কিন্তু টাকা পয়সা ছিল না মা। তারপর কি হলো ঠাকুমা? তুমি কি করলে তারপর? বাবাকে এতদূর কিভাবে পড়ালে? মা, ওই সময় না মেয়েরা বাড়ির বাইরে যেতে পারতো না। আমাদের কিছু জমি জমা ছিল, ওই জমিতেই চাষ করা হতো। ওখানে যা চাষ হতো কিছু বিক্রি করতাম আর কিছু খাওয়া দাওয়া করতাম। মা, ওই সবার মনে করাস না, খুব কষ্ট হয়। ঠাকুমা, যদি তোমার কাছে সেই জমিটাই না থাকতো তাহলে কি করতে তুমি? কি আর করতাম, ওই গ্রামের যে জমিদার ছিলেন, ওই গ্রামের জমিদারের বাড়িতে গিয়ে বিভিন্ন কাজ করতাম, বাসন মাজতাম, আর কি করতাম। জ্যোতি বশিষ্ঠ আর পঙ্কজ বশিষ্ঠ উপস্থিত হন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and আচ্ছা শুনছো, আমি ভাবছি যে পুনম আর দীপুকে হানিমুনে পাঠিয়ে দিই। কত টাকা লাগবে বলো সেকেন্ড ক্লাসের টিকিট এসি করাতে? তুমি একবার জ্যোতিকে বলো না। তুমি যদি বলো তাহলে টাকার আর কি, যখন এত খরচাই হলো তখন না হয় আরেকটু হবে, কিন্তু এই সময়টা ওদের জীবনে আবার ফিরে আসবে না। এক কাজ করি, বরং জ্যোতির থেকে নেবো না, সুধার থেকে কিছু চেয়ে নি, পরে তো শোধ করে দেব। তুমি কি বলো? পাগল হয়ে গেছো তুমি? তুমি শুধু তোমার সন্তানদের কথা ভাবো, নিজের দরকারের কথা ভাবো। এই বাড়িতে আরো অনেক কিছু ঘটছে পদ্মা, সেসব খবর রাখো তুমি। জানো জ্যোতি কোথায় গেছে? কোথায় গেছে মানে? আরে নতুন চাকরিতে গেছে বা নাচ শেখাতে গেছে। কোথায় গেছে? কোর্টে গেছে। ও কোর্টে গেছে? আজকে ওর ডিভোর্সের কেস আছে। আরে তো ও বাড়িতে কাউকে বলে যায়নি কেন? কি বলতো কি যে মা আমি ডিভোর্সের জন্য যাচ্ছি, টাটা। এতদিন ধরে যদি এত কষ্ট পাচ্ছে, আর তুমি আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়া 2 মিনিট ওর সঙ্গে কথা বলতে শুনিনি। সব সময় যদি এটা এনে দে, যদি টাকা দে, আরো ও বেচারি সব সময় হাসি মুখে সেটা করে দেয়। কতটা স্বার্থপর হয়ে গেছে এই পরিবার।
তাহলে ফাইনালি আপনারা কি ডিসাইড করলেন? 6 মাস একসঙ্গে থেকে আপনারা কি আরেকবার চেষ্টা করে দেখবেন এই সম্পর্কটাকে বাঁচাবার? বলুন হ্যাঁ অথবা না। আপনি বলুন মিস্টার বশিষ্ঠ। না জজ সাহেব, আমি এই মহিলার সঙ্গে থাকতে চাই না। আমি একা কোনো সম্পর্কই একতরফা হয় না। হয়তো আমাদের এই সম্পর্কটার আয়ু এত দূরই ছিল। এখন যেমনটা ও চাইছে সব তেমনই হবে। মিলর্ড, এই কেসের সঙ্গে সম্পর্কিত এমন কিছু কথা আছে যা আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আপনাকে পার্সোনালি জানাতে চাই। তারপরে সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হয়ে যাবে। আসুন। মিলর্ড, এই কেসটা আসলে ধোঁকা আর প্রবঞ্চনা, আর সেই জন্যই ওনারা দুজন 1 বছর ধরে আলাদা আলাদা রয়েছেন। আর এই ব্যাপারটা মিসেস জ্যোতি বশিষ্ঠ স্বীকার করেছেন। এই পেপারগুলো দেখুন। তারপরে উনি প্রেগনেন্টও হয়েছেন। আর আমাকে বলতেই হচ্ছে, স্বামীর থেকে 1 বছর দূরে থাকার পরেও যখন কেউ প্রেগনেন্ট হয় তাহলে তাকে কি বলবেন? তাহলে চরিত্রহীনতার অভিযোগ রয়েছে। মিলর্ড, প্রমাণ করা হয়েছে, তর্কও চলতে পারে, কিন্তু আমার ক্লায়েন্ট এটা চান না যে সবার সামনে একজন মহিলার অসম্মান। আমার যা বলার ছিল আমি জজ সাহেবকে প্রমাণ সহ বলে দিয়েছি। আপনি আমার ব্যাপারে কথা বলছিলেন, আমার জানার অধিকার আছে। আপনি কি বলছিলেন সেটা আমি জানতে চাই। প্লিজ বলুন, জোরে বলুন। আমরা আপনার সম্মানের কথা ভেবেই এই কথাটা সবার সামনে তুলতে চাইনি, কিন্তু এখন যখন আপনি জোর করছেন, বলতে বলছেন, তখন বলছি। আপনি একটা পেপারে সাইন করেছিলেন, সেই পেপারে লেখা ছিল যে গত 1 বছর ধরে আপনি আপনার স্বামীর সঙ্গে থাকেন না। এই অবস্থায় আপনার গর্ভে 2 মাসের সন্তান কি করে এলো? এই তথ্যই আমার কাছে যথেষ্ট আপনাকে চরিত্রহীন বলে প্রমাণ করতে। আর এই তথ্যের ভিত্তিতেই আমি জজ সাহেবের কাছে ডিভোর্সের অ্যাপিল করছি। এক্সকিউজ মি, আপনারা জ্যোতির ওপর ভুল বদনাম দিচ্ছেন। আমার বন্ধু জ্যোতি ওরকম নয়। মিলর্ড, কি বলবেন একে? 1 বছর ধরে নিজের স্বামীর থেকে দূরে থাকা সত্ত্বেও যখন একজন মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, শুধু তাই নয়, কথা যখন উঠলই তখন সবই জানাবো। আমার ক্লায়েন্ট মিস্টার বশিষ্ঠ চোখে কিছু দেখতে পান না, আর সেটারই সুযোগ নিয়ে এই মহিলা ওনারই বাড়িতে বসে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করত। ওর বয়ফ্রেন্ডও এই কথাটা স্বীকার করেছে। যদি প্রয়োজন পড়ে তাহলে তাকেও আদালতে ডাকা যেতে পারে। বাট আই থিঙ্ক মিলর্ড, এই তথ্যগুলোই যথেষ্ট আমার ক্লায়েন্টকে এই মহিলার থেকে মুক্তি দেবার জন্য। হি জাস্ট ওয়ান্টস ডাইভোর্স।
বাবু আপনি কিছু বলুন না, আপনি তো সব কিছু জানেন। অর্ডার অর্ডার, আপনি প্লিজ বসে যান আর কোর্টে শান্তি বজায় রাখুন। আপনি আর কিছু বলতে চান? না মিলর্ড। আপনি কি এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলতে চাইছেন? দেখুন, আপনার কাছে যদি উকিল না থাকে তাহলে কোর্টের পক্ষ থেকে আপনাকে একজন উকিল দেওয়া হবে। জ্যোতি, তুই? তার মানে আপনি কিছুই বলতে চান না? জ্যোতি কিছু বল, এরা তোর ওপর ভুলভাল বদনাম দিয়ে যাচ্ছে আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস। স্যার এরা মিথ্যে কথা বলছে। জ্যোতি মাত্র 1 মাস পঙ্কজের থেকে আলাদা আছে, আর এই বাচ্চা পঙ্কজেরই। আর আপনার প্রমাণ লাগলে আমি ডিএনএ রিপোর্ট বের করে প্রমাণ করতে পারি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এবং ওয়ার্নিংও দিয়েছি, প্লিজ আপনি বসে পড়ুন আর কোর্টে শান্তি বজায় রাখুন, না হলে কোর্টরুম থেকে আপনাকে বের করে দেওয়া হবে এবং সাজাও পাবেন আপনি। আপনি কিছু বলতে চাইছেন? আপনি কিচ্ছু বলছেন না, তার মানে হলো আপনি সমস্ত দোষ স্বীকার করে নিচ্ছেন আর আপনি নিজেকে দোষী বলেও সাব্যস্ত করছেন। আমাদের এখানে মহিলাদের অত্যন্ত সম্মানের চোখেই দেখা হয়। তিনি মা হতে পারেন, বোন হতে পারেন, আবার দেবীও হতে পারেন। কিন্তু আমি আজ নিজে আপনার এই সরল মুখ দেখে ভুল বুঝেছি, আর আমি শেষ পর্যন্ত এটাই চেষ্টা করছিলাম যাতে আপনি ন্যায় বিচার পান। কিন্তু আপনি সাজারই যোগ্য আর ওনার কাছে অপরাধী। আজ আপনার মতন মেয়েদের জন্যই সমাজ নোংরা হয়ে যাচ্ছে। আজ আমি একটা নিউজ পেপারে একজন মহিলার আর্টিকেল পড়ছিলাম, তার নাম তো আমার মনে নেই। নতুন ডানা আর্টিকেলটা টাইটেল। তাতে মহিলাদের মনের কথা এবং তাদের সংঘর্ষের কথা লেখা আছে। এই রকম মহিলাদের কাছ থেকে কিছু শিখুন, যারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও নিজের সম্মানকে বাঁচিয়ে রাখে এবং আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকে। স্যার আপনি এই মুহূর্তে যে মেয়েটার কথা বলছেন সে আর কেউ না, জ্যোতি শর্মা, যে এই মুহূর্তে আপনার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। স্যার জ্যোতি চুপ করে রয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আমার বন্ধু অপরাধী নয়। ওনার চুপ করে থাকাতে আমি এটাই আন্দাজ করেছিলাম। আই এম সরি। আমিও একজন মানুষ, কখনো কখনো মানুষ চিনতে আমারও ভুল হতে পারে। দেখুন, আপনি যদি চান তো এর আইন অনুযায়ী তদন্ত হতে পারে এবং আপনি ন্যায় বিচারও পেতে পারেন। এসবের কোনো প্রয়োজন নেই স্যার। কারণ যে অন্যায় আমি করেছি তার শাস্তিও আমাকে পেতেই হবে। যদিও যে দোষগুলো আমার উপর চাপানো হয়েছে সেগুলো আমি করিনি। আমি ভুল করেছিলাম। আমি সংসার করতে চেয়েছিলাম। আমি ভুল করেছিলাম যে আমি আমার স্বামীকে সুখী রাখতে চেয়েছিলাম। আমার ভুল ছিল যে আমি সারা জীবন এই ভুল ধারণা নিয়ে বেঁচেছি যে এখন ও
এই পৃথিবীতে ভালো মানুষ আছে। আমি যদি চাই তাহলে এই সব অভিযোগগুলোকে মিথ্যে প্রমাণ করতেই পারি, কিন্তু আমি করব না। কি পাবো আমি সব করে? ও আমাকে আবার নিজের কাছে ফিরিয়ে নেবে। সম্পর্ক মন থেকে তৈরি হয়, সেটা চাওয়াও যায় না, কেড়েও নেওয়া যায় না। সম্পর্ক তৈরি হয় বিশ্বাস দিয়ে, প্রমাণের ভিত্তিতে সম্পর্ক তৈরি হয় না। আর আমার কোনো প্রয়োজন নেই সেরকম সম্পর্কের, কারণ এই লোকটা তো সব জানে। কারণ ওই লোকটা জানে আসল সত্যিটা কি। সেই জন্য আমি আমার সন্তানের ওপর এমন কোনো মানুষের ছায়াই পড়তে দেব না যার সত্যি স্বীকার করার সাহসই নেই। সেই জন্য আমি আমার সন্তানের দায়িত্ব এমন কোনো মানুষের হাতে দেব না যে তার মাকে গোটা সমাজের সামনে চরিত্রহীন প্রমাণ করার ষড়যন্ত্রে মিলে আছে। সেই মানুষটাই যে চোখে দেখতে পায় না, কিন্তু আমার একটা ছোঁয়ায় বুঝতে পেরে যেত যে আমি ভালো আছি কিনা। তাহলে ও কি বুঝতে পারছে না যে আমি অপরাধ করেছি কিনা? কিন্তু মানুষের অহংকার সব সম্পর্ক শেষ করে দেয়। আর আজ আমার সম্পর্কটাকেও মেরে ফেললো। শেষ হয়ে গেছে আমাদের সম্পর্ক। আমার কারোর থেকে কোনো অ্যালিমেনি চাই না। আমার এতটা যোগ্যতা আছে যে আমি আমার সন্তানকে বড় করতে পারবো। আমি ডিভোর্স চাই। হ্যাঁ, একটা শর্ত আছে আমার। ডিভোর্স নোটিশ সাইন করার সময় এই কথাটা আমি ওকে বলে দিয়েছিলাম। ডিভোর্সের পরে মিস্টার পঙ্কজ বশিষ্ঠ আমার সন্তানের উপর আর কোনো অধিকার ফলাতে আসবে না। আমি এই শর্তেই ওকে ডিভোর্স দেব যে ভবিষ্যতে এই লোকটা কোনোদিন আমার কাছে আমার সন্তানের উপর কোনো অধিকার ফলাতে আসবে না। আপনি কি এই সিদ্ধান্তে সই করতে রাজি আছেন? এই ডিভোর্সের পরে এই বাচ্চার উপর কোনো অধিকার আপনার থাকবে না। মিস্টার বশিষ্ঠ, আপনি বলুন, এই সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি কি সই করতে রাজি আছেন? হ্যাঁ অথবা না?